সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল লক্ষ্মীপুরের দুই সহোদর। কারখানার মেশিনে কাটা পড়ে নিহত আরেক বাংলাদেশি। মিয়ানমার উপকূলে দুই নৌকা ডুবিতে ৫ শতাধিক শরণার্থীর মৃত্যুর সংখ্যা, জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ। স্পন্সর ছাড়াই ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা দিচ্ছে আমিরাত। পর্যটন ব্যবসা ও বিনিয়োগের গতি আনাই লক্ষ্য, বলছে দুবাই। স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদের সঙ্গে আছে আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের লক্ষ্মীপুরের একই পরিবারের দুই সহোদর প্রবাসী নিহত হয়েছেন। জানা গেছে, গত বৃহস্পতিবার ভোররাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফিরছিলেন সজীব ও সুজন। পথেই তাদের গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা অন্য একটি দ্রুতগামী গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয় উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দুই সহোদর নিহতের ঘটনায় তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুরে চলছে শোকের মাতম। স্বজনরা জানান, জেদ্দায় ব্যবসা করতেন দুই ভাই, ফয়েজ আহমেদ সজীব ও ফরহাদ হোসেন সুজন। দুই ভাইয়ের মৃতের সংবাদে এলাকায় নেমেছে শোকের ছায়া। তাদের মরদেহ দ্রুত দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। মাথা মার্কেটে যাইতে সময় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সরকারের কাছে আমার আবেদন রইল, আমার ছেলে করে সেখানে আমার বাড়িতে আনি পৌঁছাই দেয়। সরকারি ভাবে আমার বাচ্চাদের যদি আমার বাড়িতে সরকার কোনো আবেদন রইল। সৌদি আরবের খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে নাহিদ হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। আল কাসিম অঞ্চলের বাকুরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি কুমিল্লায়। স্বজনরা জানান, নাদিম কারখানার একটি খেজুর প্রক্রিয়াজাতকরণ মেশিন পরিষ্কার করতে সেটির ভেতরে প্রবেশ করেন। এ সময় বাইরে থাকা কয়েকজন সহকর্মী অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরেই আটকা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় কারখানার ৩ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সৌদি পুলিশ। মিয়ানমারের উপকূলে শরণার্থী বহনকারী দুটি নৌকা ডুবে ৫ শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘের শরণার্থী সংস্থা এক বিবৃতিতে জানায়, যুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে সমুদ্রপথে পালানোর চেষ্টা করছিলেন তারা। সংস্থাগুলো জানায়, জুনের শেষ দিকে দুটি নৌকা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করে। নৌকাগুলোতে থাকা অধিকাংশ ছিলেন রোহিঙ্গা। তাদের মধ্যে বাংলাদেশের শরণার্থী শিবির থেকে যাওয়া কিছু রোহিঙ্গাও ছিলেন বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে। সম্ভাব্য এই প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউএনএইচসিআর ও আইওএম। স্পন্সরের বাধ্যবাধকতা ছাড়াই ৫ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই ভিসায় বিশ্বের যে কোনো দেশের নাগরিক একাধিকবার আমিরাতে প্রবেশ করতে পারবেন। আবেদনকারী থাকতে হবে অন্তত ৬ মাস মেয়াদী পাসপোর্ট ও ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট, ন্যূনতম $৪,০০০ সমপরিমাণ অর্থের প্রমাণ। পর্যটন ব্যবসা ও বিনিয়োগের গতি আনতে এই উদ্যোগ, বলছে দুবাই। দুবাইয়ের দরজা এখন যেন আরো উন্মুক্ত বিশ্বের পর্যটকদের জন্য। স্পন্সর ছাড়াই ৫ বছর মেয়াদে মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এই ব্যবস্থায় একই ভিসায় একাধিকবার দুবাই সহ পুরো আমিরাতে প্রবেশ করতে পারবেন বিশ্বের যে কোনো দেশের নাগরিক। পর্যটন খাতকে আরো গতিশীল করা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক ভ্রমণ সহজ করতেই এই উদ্যোগ নিয়েছে দুবাই প্রশাসন। এর আগে অনেক ক্ষেত্রেই স্থানীয় স্পন্সর বা গ্র্যান্টার প্রয়োজন হলেও নতুন ভিসা নীতিতে সেই বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে এই ভিসা পেতে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। প্রয়োজন হবে কমপক্ষে ৬ মাস মেয়াদী পাসপোর্ট, সদ্য তোলা রঙিন ছবি, গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্টের নতুন $৪,০০০ বা সমপরিমাণ অর্থ থাকার প্রমাণ, বৈধ স্বাস্থ্য বীমা এবং নিশ্চিত ফিরতি বিমান টিকিট। নতুন এই দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিসা শুধু পর্যটন নয়, ব্যবসায়িক সফর ও পারিবারিক ভ্রমণও আরো সহজ করবে। দুবাইয়ের লক্ষ্য বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
আফগানিস্তানে জাতিসংঘ মিশনের নেতৃত্বে এবার বাংলাদেশ। ইউএনএম এর প্রধান ও মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ কূটনীতিক রাবার ফাতিমা। বুধবার জাতিসংঘের মুখপাত্রের দপ্তর এক বিবৃতিতে এই নিয়োগের ঘোষণা দেয়। 3 দশকেরও বেশি কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে দায়িত্ব নিচ্ছেন তিনি। বর্তমানে রাবার ফাতিমা জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, স্থলবেষ্টিত উন্নয়নশীল ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এর আগে তিনি জাতিসংঘে দেশের স্থায়ী প্রতিনিধি, ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং জাতিসংঘের শান্তি প্রতিষ্ঠা কমিশনের প্রথম নারী চেয়ার হিসেবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশন সামনে রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। বুধবার নিউ ইয়র্কে পৃথক বৈঠক করেছেন স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও জর্জিয়া উত্তর মেসিডোনিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। আলোচনায় উঠে আসে আসন্ন অধিবেশনের অগ্রাধিকার ও বহুপক্ষীয় সহযোগিতার নানা দিক। ডক্টর খলিলুর রহমান জানান, তার সভাপতিত্বে হবে উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং সদস্য রাষ্ট্রের মতামত নির্ভর। তসলিমা নাসরিনকে ঘিরে ফের উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রায় 20 বছর পর কলকাতায় ফেরার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন, তসলিমা নাসরিন দীর্ঘদিন ধরে বিজেপি ও আরএসএস এর হয়ে কাজ করেছেন এবং উগ্র হিন্দুত্ববাদের পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে তসলিমার সম্ভাব্য সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীও। তিনি দাবি করেন, বিজেপির উন্নয়নের ইস্যু থেকে দৃষ্টি সরাতেই তসলিমার বিষয়টিকে সামনে আনছে। এই 3 মাসে হতে চলেছে, মানুষ যখন ক্ষিপ্ত সেই সময় মুসলিমদেরকে বিরুদ্ধে তাসলিমা নাসরিন মাঝে মধ্যেই কথা বলে, শিরোনামে থাকে, তাকে নিয়ে আসা মানে এটা কি উন্নয়ন হিসেবে চালানো হবে, এর বাইরে কিছুই নয়। তিনি বিজেপি এবং আরএসএস এর হয়ে কাজ করছিলেন এক বছর। যদি আপনি তার বিভিন্ন বক্তব্য দেখেন, তিনি প্রকৃতপক্ষে উগ্র হিন্দুত্ববাদের পক্ষে প্রচার করেছেন। আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে সংশোধনী আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা বিভাগ জানায়, বর্তমানে অনির্দিষ্ট মেয়াদে যুক্তরাষ্ট্রে অবস্থানের যে সুযোগ রয়েছে তা বাতিল করে নতুন এই নীতি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নিয়মের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ ভিসা, সংস্কৃতি কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণকারী দর্শনার্থীদের জে ভিসা এবং গণমাধ্যম কর্মীদের আই ভিসার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হবে। এখনো পর্যন্ত এই ধরনের ভিসার ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা কর্মসূচি বা কর্মসংস্থানের পুরো মেয়াদকাল পর্যন্ত ভিসা বহাল থাকে। নতুন নীতিতে সেই সুযোগ সংকুচিত করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ, দায়িত্বশীল ও সমন্বিত ব্যবহারের বৈশ্বিক কাঠামো গড়ে তুলতে একসঙ্গে কাজ করবে বিশ্বের 29টি দেশ। এ লক্ষ্যে বৃহস্পতিবার সাংহাইয়ের চুক্তিতে সই করেছে চীন। রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও ভেনেজুয়েলা সহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার 29টি দেশ। নতুন এই সংস্থার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিতের পাশাপাশি এআই খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদার, অভিন্ন নীতিমালা প্রণয়ন ও সুশাসন প্রতিষ্ঠা। পঁয়তাল্লিশ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার মূল ঘাতক পলাতক মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতারের একদিন পর আজ তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। তার গ্রেফতারের মাধ্যমে দীর্ঘকাল পর জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আশা করছেন বিশ্লেষকরা। 1981 সালের 29 মে চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থান করছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরদিন ভোররাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তা হামলা চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাযজ্ঞে সরাসরি অংশ নেয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেউদ্দিন ছিলেন অন্যতম। হত্যাকাণ্ডের পরপরই গঠিত সামরিক আদালতে 12 জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তবে মোজাফফর হোসেন ছিলেন পলাতক। অবশেষে 45 বছর পর তাকে বুধবার মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। সেনা আইনে যেটা বলে
যে কোনো সেনা সদস্য ও তার ইউনিট থেকে পলাতক হয়ে গেলে সেটা ওনারা পুলিশকে একটা ইনফর্ম করে, এবং এটা ইয়েও আছে, তদন্তাধীন আছে। ধরার সঙ্গে সঙ্গে আমরা যে কাউকে এরকম অ্যাবসকান্ডেড কাউকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার সেনা ইয়েকে বলে তাদের কাছে হস্তান্তর করি। খোঁজ খবর নিয়ে জানতে পারছি উনি আসছে, তারপরে যে ওনাকে ধরে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী আছে, তার পরিচয় নিশ্চিত হয়েছে, এখন তাদের কাছে নিয়ে গেছে। এখন তাদের আইন অনুযায়ী উনি এখানে যেখানে ছিল সেখানে ওনার মেয়ে থাকতো, মেয়ে জামাই থাকতো, ওনার ওয়াইফ থাকতো, ছেলে থাকতো। এটা ওনার শ্বশুরের বাসা, আমি সোফার যতটুকু জেনেছি। এই গ্রেফতারের মধ্য দিয়ে জিয়াউর রহমান হত্যার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসাবে দেখছেন বিশ্লেষকরা। এটি জিয়াউর রহমানের হত্যার বিচারের ক্ষেত্রে অন্যতম একটি যুগান্তকারী পদক্ষেপ। হত্যা করে কেউ যে আইনের মুখোমুখি হওয়া থেকে যে পার পাওয়া যায় না, এই যে একজনকে গ্রেপ্তারের মধ্যে দিয়ে কিন্তু সেটি প্রমাণিত হলো। এছাড়া জিয়াউর রহমান হত্যায় দেশি বিদেশি কি ষড়যন্ত্র ছিল তাও উদ্ঘাটিত হবে বলে আশা করছেন তারা। তাকে যেন একটা কমিশনের অধীন, জাতীয় লেভেলে একটা কমিশন অধীনও করে যেন এই ব্যক্তির কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় যে কেন এই হত্যাকাণ্ডটা ঘটেছে। পেছনের যে রহস্য কিংবা ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, সেটি উদ্ঘাটন করা কিংবা এই হত্যার সাথে আরো যারা ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এবং যে কাজের সাথে বা পেশার সাথে সম্পৃক্ত ছিল সেই পেশা কিংবা দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার সম্পন্ন করাটা খুব গুরুত্বপূর্ণ। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই দণ্ডাদেশ কার্যকর করার তাগিদ বিশ্লেষকদের। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। অতীতের সব বিপ্লবের মতো জুলাই বিপ্লবকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। কষ্ট নিয়ে তাদের জন্য বড়ই কষ্ট লাগে। আসলে তাদের জন্য কার্যকর কিছু আমরা করতে পারি, আমরা বড় লজ্জিত। সরকার পারে, এই জন্য এই বাজেট সেশনে 2 বারে এই দাবি উত্থাপন করেছি। মেহরবানি করে তাদের বিষয়টা সর্বাধিক অগ্রাধিকার দিয়ে দেখতে হবে। জুলাই শহীদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে তিনি এই আহ্বান জানান। আন্দোলনের অভ্যুত্থানের শহীদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো পর্যন্ত প্রণয়ন করতে পারি নাই। তাদের পূর্ণাঙ্গ তালিকাও এখনো পর্যন্ত প্রণয়ন না করাটা, এটা সরকার বা রাষ্ট্রগতভাবে আমাদের বড় একটা ব্যর্থতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 17 জেলার 18টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শব্দের পরিবর্তে জাতিভিত্তিক পরিচয়ের দাবি, আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, আইনগতভাবে ভূমির মালিকানা প্রতিষ্ঠা, কেন্দ্রীয় কালচারাল সেন্টার প্রতিষ্ঠা, ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ সুবিধা এবং বিভিন্ন প্রকল্পের নামে বা রিজার্ভ ফরেস্টের নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসতি থেকে উচ্ছেদ বন্ধের দাবি জানান। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং তার সরকার এমন একটি দেশ গড়ে তুলতে কাজ করছেন যেখানে কোনো জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য থাকবে না। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেন, আন্দোলন করে পরীক্ষা বাতিল বা অটোপাস নেওয়া যাবে না। আর পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রাভেল পাস নাকি অন্য প্রক্রিয়ায় দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত ভারতের বলেও জানান তিনি। 1 বছর আগে পরীক্ষা বাতিলের দাবিতে এভাবেই সচিবালয়ে ঢুকে পড়েছিল এইচএসসি পরীক্ষার্থীরা। আর এবার অতিবৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজপথে এইচএসসি পরীক্ষার্থীরা। ইতিমধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া ও ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা এবং শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পরেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন অনেক শিক্ষার্থী। এর পেছনে
উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারকে বিব্রত করতে চায় এরকম কিছু মহল তো আছেই। তারা বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ভোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। প্রশ্নের জবাবে বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় উদ্বিগ্ন নয় সরকার। ট্রাভেল পাস নাকি পাসপোর্ট নিয়ে তিনি ফিরবেন তা ঠিক করবে ভারত সরকার। কথা বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে। এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। আমরা চাই আইনানুগ প্রক্রিয়ার মধ্যেই তিনি ফেরত আসেন। প্রশাসনিক আদেশে মানে এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা সেটা আমরা চাই না। এটা বিএনপির অবস্থান, এটা আগেও ছিল। আমরা চাই সবকিছু জুডিশিয়ালি হবে। মন্ত্রী আরো জানান, বন্দি বিনিময় চুক্তি অনুসারে দুবাইয়ে গ্রেফতার বেনজির আহমেদ ও ভারতে গ্রেফতার ওসমান হাদির হত্যায় অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যথাযথ তদন্ত প্রক্রিয়া চালু করে আমরা ওই আইনের অধীনেই তাদেরকে বিচারের ব্যবস্থা করব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। তিনটি প্রতিষ্ঠানের জ্যাম ও কেক বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানের কাস্টার্ড কেক ও পাউরুটি বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ BFSA। একই সঙ্গে সর্বসাধারণকে সব পণ্য কেনা ও খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তিন কোম্পানির মধ্যে ইস্ট কেক ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডকে তাদের ইস্ট কেক, পুরপিঠা, জ্যামফিল্ড প্রত্যাহার করে নিতে হবে। আর ইস্ট জিবা ইন্টারন্যাশনাল লিমিটেডকে ইস্ট বেকার, স্লাইস ব্রেড, মিল্ক জ্যামফিল্ড তুলে নিতে বলা হয়েছে। এছাড়া আরবোটিং ফুড কোম্পানি লিমিটেডকে আরবোটিং ফুড, স্লাইস ব্রেড, মিল্ক জ্যামফিল্ড প্রত্যাহার করে নিতে বলা হয়েছে। নকআউট পর্বে টানা 3 জয়, আত্মবিশ্বাসে ভরপুর এক দল আর্জেন্টিনা। সাহস, দক্ষতা আর ধারাবাহিকতার দারুণ গল্প লিখে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে লিওনেল মেসির দল গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের কঠিন পরীক্ষায় উতরানো। কেমন ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পথ চলা, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। এখন আরেকটি ইতিহাসের খুব কাছে আর্জেন্টিনা। ইতালি পেরেছিল 1934 আর 38 সালে, আর 1958-62 সালে ব্রাজিল। এবার তৃতীয় দেশ হিসেবে টানা 2 বার ফুটবল বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে লিওনেল মেসির দল। কাতার বিশ্বকাপের সুখস্মৃতি আজও তরতাজা। সেই রসে টইটুম্বুর আর্জেন্টিনার আধিপত্য দেখা গেছে মার্কিন মূল্যকেও। গ্রুপ পর্বে ছিল আধিপত্য, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান পাত্তা পায়নি কেউই। এবারই প্রথম বিশ্বকাপে ছিল সেরা 32 দলের নকআউট পর্ব। মেসিদের সামনে হাজির পুচকে কেপ ভার্দে। বেগ পেতে হলো না ততটা, তবে শেষ ষোলোতে ঘাম ঝরিয়ে ছাড়লো শক্তিশালী মিশর। শেষ 13 মিনিটে 3 গোলের ম্যাজিকে হাত ছেড়ে বাঁচে আর্জেন্টাইন শিবির। কোয়ার্টার ফাইনালেও 3 বারে বিশ্ব চ্যাম্পিয়নদের দিতে হয়েছে কঠিন পরীক্ষা। সামনে ছিল সুইজারল্যান্ড। জয় পেতে মেসিদের লড়তে হয়েছে অতিরিক্ত সময়েও। অবশেষে শিরোপার বড় দাবি নিয়ে মঞ্চে আসা ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। মঞ্চটা সেমিফাইনালের। প্রথমার্ধের লড়াইটা হলো মারমুখী। দুই পক্ষই যেন মেতে উঠল ফাউলের খেলায়। দ্বিতীয়ার্ধে নন্দন ফিরল মাঠে। আক্রমণ পাল্টা আক্রমণ আর রক্ষণ ভাঙার চেষ্টা। শেষে এসে আর্জেন্টাইনদের মুখেই চওড়া হাসি। ফাইনালে লিওনেল মেসির দল। ইশতিয়াক দীপু, নিউজ 24। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20তে বাঁচা মরার লড়াইয়ে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে টাইগাররা। সিরিজের টিকে থাকতে হলে জিততেই হবে তাওহিদ হৃদয়ের দলকে। অন্যদিকে টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজও নিশ্চিতের লক্ষ্য জিম্বাবুয়ের। বুলাওয়েতে ম্যাচটি শুরু হবে রাত 4:30টায়। হতাশা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশের। জিম্বাবুয়ের কাছে টেস্টে ইনিংস ব্যবধানে হার। এরপর ওয়ানডে সিরিজও খুঁড়েছে মিরাজ বাহিনী। সব ভুলে নতুন শুরুর প্রত্যয় ছিল টি-20 অধিনায়ক তাওহিদ হৃদয়ের কণ্ঠে। তবে হলো তার উল্টো। সংক্ষিপ্ততম ফরম্যাটেও যেন দিশেহারা টাইগাররা। বুলাওয়েতে প্রথম টি-20তে বাজে ব্যাটিং এর মহড়া দিয়ে হেরে বসে বাংলাদেশ। বোলাররা ভালো করলেও এই সিরিজে যেন ব্যাটিংটা ভুলে গেছে টাইগাররা। টেস্ট, ওয়ানডে, টি-20 তিন ফরম্যাটে
এই ব্যাটারদের আত্মবিশ্বাসের ঘাটতি ছিল স্পষ্ট। সিরিজ বাঁচাতে তাই তামিম, ইমন, সাইফদের নিতে হবে বাড়তি দায়িত্ব। অন্যদিকে ছন্দে থাকা একাদশ নিয়ে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নামছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে জয়ের নায়ক দুই পেসার রিচার্ড এনগারভা ও ব্লেসিং মুজরাবানি দুজনেই নেন 4টি করে উইকেট। তাদের গতি আর বাড়তি বাউন্সে পুরোপুরি অসহায় ছিল বাংলাদেশের টপ অর্ডার। টাইগাররা কি পারবে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে, নাকি টি-20 সিরিজও ঘরে তুলবে জিম্বাবুয়ে? সেটাই এখন দেখার অপেক্ষা। তাসবিহ শরণ, নিউজ 24। এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।